আমি না পাকে চক্রে পড়ে হয়তো এরকম, কিন্তু আমার বাবা অনেক অনেক বড় মনের মানুষ ছিলেন গো বৌমা। তিনি যখনই যার জন্য কিছু কিনতেন সব ভালো জিনিস কিনতেন, আর বিশেষ করে এই কুটুম বাড়ির জন্য যখন যা কিনতেন সে তো ভালো জিনিস হবেই। অথচ সেই সমস্ত জিনিসপত্র দেখে আমার শাশুড়ি মা আমার বাবাকে মুখের সামনেই বলতেন, এ সমস্ত সস্তার জিনিস আপনি আনবেন নে। আর বাবা চলে গেলে সেই সমস্ত সস্তার জিনিসই গব্ব করে করে লোককে দেখাতেন, পুজোর দিনগুলোতে সে সমস্ত গায়েও তুলতেন। এই সব। তুমি কিছু বলতে না? বলার কোনো উপায় তো ছিল না। যদি বলবো তাইলে তো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে না। কোনো উপায় ছিল না বলার। দেখো বৌমা, আমার বাবা সে যত জিনিসপত্রই পাঠাক, যত যাই করুক না কেন আমার জন্য, কিন্তু ওই লোকাচার লোকাচার বলে তো একটা কথা আছে না, কোনো মেয়ে চিরকালের জন্য তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে উঠবে, তাতে তো বাপের বাড়ির লোকেদের অসম্মান। বাপের বাড়ির বাকি লোকেরা তা মানবে কেন? আমার বেলাতেও কি মেনে নিতে পারেনি গো বৌমা। বাবা যতই যতই একমাত্র রোজগেরে হন না কেন, বাড়ির সকলের কথা অগ্রাহ্য করে তিনি তো কিছু সিদ্ধান্ত নিতে পারতেন না। তারা কেন মানবে যে আমি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসি? মানবে না তো। তাই বাবা মুখ বন্ধ করে থাকতেন, চুপ করে সহ্য করতেন। তবে আমার কি মনে হয় জানো, সে আমার বাবা ওই অবস্থার মধ্যে ছিলেন, কিন্তু তোমার বাবা আজ যদি তিনি থাকতেন তিনি কিন্তু এ সমস্ত মেনে নিতেন না গো। তিনি ঠিক ঠিক তোমার কথা ভাবতেন, তোমাকে ঠিক ভালো করে রাখার চেষ্টা করতেন। আমি জানি সবার কাছে জানো তো মা, সবার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়। আমার কাছেও তাই ছিল। বাবা থাকতে কোনোদিনও আমাকে এতটুকু কষ্ট বুঝতে দেয়নি। এই বাবাই আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিল, বাবাই আমায় গান শিখিয়েছিল, বাবাই শিখিয়েছিল জানো তো জীবনে মাথা উঁচু করে বাঁচতে। আর এই যে আমার আত্মসম্মান বোধ, সেটা যদি আমি কিছুটা হলেও পেয়ে থাকি না মা, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা সব সময় আমাকে বলতো, নিজেকে কখনো ছোট হতে দিও না, কোনো দিনও ছোট হতে দিও না। যদি নিজে ছোট হয়ে যাও না, পৃথিবীর কোনো কিছু দিয়েই তুমি তোমার লজ্জা ঢাকতে পারবে না। এই কথাও ঠিক জানো তো। আজ বাবা যদি থাকতো, এই অন্যায়টা কিছুতেই মেনে নিত না। বাবা ঠিক কিছু না কিছু ব্যবস্থা করত। বাবা থাকলে হয়তো আমাকে আর মাকে নিয়ে দাদাদের থেকে আলাদা থাকার কথাও ভাবতো। আসলে আমি অনেক ভেবে দেখলুম, আমাদের মেয়েদের জীবনে না বাবার মতন কি আর কি হয়। মাঝে মাঝে স্বপ্ন দেখি জানো বৌমা, এখনো এই বয়সেও মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি যে বাবা যেন হঠাৎ এসে আমার ডাকছে, এ খুকু খুকু, ও মধু ওঠ। কিরে মুখখানে এমন শুকনো দেখাচ্ছে কেন? খাসনি বুঝি? হ্যাঁ ও বৌমা, আমি কি করতুম জানো তো, ওই শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে যেতুম না, তখন বাপের বাড়ি গিয়ে সব সময় একেবারে বাবার কাছে ঘেঁষে থাকতুম। বাবার সবকিছু করে দিতুম, বাবার ওষুধ, বাবার পত্তি, বাবার যা যা কিছু দরকার সব আমি নিজে হাতে করতুম গো, কাউকে করতে দিতুম না। আর বাবা কি বলতেন জানো? বাবা বলতেন, এই তো আমার ঘর লক্ষ্মীশ্রীতে ভরে গেছে গো, আমার মেয়েটা এসছে, ওই তো স্বয়ং লক্ষ্মী। আমাকে বল জানো তো,
বাবার বাড়িতে গেলি রাত্রিবেলা বাবা যখন ঘুমোতে যেতেন, আমি টানা বাবার মাথার কাছে বসে থাকতুম, বাবার মাথায় হাত বুলিয়ে দিতুম, কত কত গল্প করতে। তার জীবনের কথা, তার ছোটবেলার কথা, তার লড়াইয়ের কথা, অত বড় একখানা সংসার তা প্রতিপালনের কথা। আমি যখন হলুম সে সময়কার কথা আমাকে বলতেন যে মা, ওই যে বারবার আমি বলি নে তুই আমার লক্ষ্মী, তুই আমার লক্ষ্মী, তার কারণ হলো তুই হবার পর থেকে আমার সংসারের লক্ষ্মী এসেছে আমার জীবনে। আমি পরিচয় পেয়েছি, আমার ক্ষমতা হয়েছে, সংসারের এতগুলো লোককে খাইয়ে পরিয়ে রাখার মতন ক্ষমতা আমি পেয়েছি তুই আসার পর। এই কথা বলতেন, কেন জানি না। আর বলতেন যে যে লড়াই করেছিলুম, তুই আসার পর হঠাৎ দেখলাম যে সেই সমস্ত লড়াই কেমন হালকা হয়ে গেছে রে মধু, সব কেমন তুলোর মতো হালকা। তারপরে বলতেন অথচ সেই তুই শ্বশুর বাড়ি যেমন নিগ্রহের মধ্যে থাকিস, সে কথা আমি কিছু করতে পারি না বলতেন। আর কষ্ট পেতেন। আমি উল্টে বলতাম ও বাবা বাবা তুমি কষ্ট পেও না, দেখো আমি যদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসি সে তো আমার বাপের বাড়ির জন্য অসম্মান না। তখন তো লোকে তোমাকেই দুটো কথা শোনাবে, মেয়ে শ্বশুর ঘর করতে পারে না। তুমি দেখে নিও আমি পারবো গো বাবা, আমি ওই বাড়িতে টিকে থেকে তোমায় দেখাবো। দেখো আমার বাবা তো তোমার বাবার থেকে অনেকটা আগের মানুষ, তাই তিনি যা যা মেনে নিয়েছিলেন তোমার বাবা কিছুতেই তা মানতেন না। তবে একখানা সান্ত্বনা বৌমা, যে তোমার বাবাকে এ বাড়িতে নিগ্রহ পেতে হয়নি, আমার বাবাকে না তাও হয়েছিল গো। আমার বাবা যখন এ বাড়িতে আসতেন তখন তো কেউ এক গ্লাস জলও দিত না, খাবার দেওয়া তো দূরের কথা। চিঠি পাখির মতন বসে থাকতেন আমার সঙ্গে দেখা করার জন্য। তো তোমার কাকিমা তোমার এই খুশ শাশুড়ি, সে জানে গো, সে হয়তো অনেক সময় লুকিয়ে চুরিয়ে দুটো মিষ্টি এক গ্লাস জল নিয়ে গিয়ে দিয়েছে। আমার শাশুড়ি দেখে পেলে কি বলতেন জানো, আর যা সেই মিষ্টি কেনা দিলে আমার বাবা হয়তো সবে মুখে তুলতে গেছিলেন সবে, তা আমার শাশুড়ি হঠাৎ চিৎকার, এই যে বেয়াই মশাই, আপনি কি সকালবেলায় উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন নাকি? মেয়ের বাড়িতে এসে, মেয়ের শ্বশুর বাড়িতে এসে মিষ্টি মুখে না দিলে আপনার চলছে না? ধর্মর করে বাবা সে মিষ্টি নামিয়ে রাখতেন, তারপর বলতেন যে না না তা না, আসলে আমার মেয়েটা পাঠিয়েছে তো, তাই ভাবলুম যে আমি না খেলে যদি মেয়ে কষ্ট পায় তাই মুখে দিচ্ছিলাম। না না, আমার মেয়েকে বলবেন যে তার বাপের বাড়ির সম্পত্তি সম্পদ যা আছে অনেক আছে, তার বাপ মায়ের না খেয়ে থাকতে হবে না কখনো। কিন্তু এই যে আমি মিষ্টিটা খেলুম না, সেই জন্য যেন আমার মেয়ে না খেয়ে না থাকে। কাঁদিস কেন তোরা? কাঁদিস না, জানিস তোদের বাবা যেমন তোদের কাছে ভালো, হ্যাঁ আমার বাবাও না আমার কাছে খুব ভালো। তোদের কাছে হয়তো আমার বাবা ভালো না, আমার বাবা তোর কাছে ভালো না, কিন্তু আমার বাবা আমার কাছে খুব ভালো। আমার বাবা চলে যাওয়ার আগে আমায় বলতো, মা তুমি ভালো মেয়ে হয়ে থাকবে, তুমি না মাকে বিরক্ত করবে না। হ্যাঁ, মার ঘায়ের ওপরে অনেক বোঝা, তুমি মাকে একদম জ্বালাতন করবে না। হ্যাঁ,
আমি যখন মাকে বলতো যে ও বাবা বাবা ও বাবা তুমি এমন করে কেন বলছো, হ্যাঁ এমন করে বলতে হয়। বাবা বলতো আমার কথা যখন তোমার মনে পড়বে তখন তুমি আকাশের দিকে তাকাবে, আকাশের দিকে তাকাই দেখবে এটা অনেক বড় তারা জল করছে। তুমি ভাববে ওই তারাটা আমি। তখন তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে আসবো। কে মা বলতো না, বাবা আমাকে বলতো না, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে বলতে বউকে দু চোখে দেখতে পারতো না, মেয়েকে ভারী ভালোবাসতে। না শুধু মেয়ে বলছি কেন, ছেলে মেয়ে তার প্রাণ ছিল একেবারে। তবে আমাকে ভালোবাসতো না, কিন্তু শেষের দিকটা কেমন পাল্টে গেল জানো তো ও বৌমা। ওই সারা জীবন আমার উপর যত নিগ্রহ করেছে, যত অত্যাচার আমাকে করেছিল, শেষকালে যেন সব মিটিয়ে দিলে। এমন নির্ভর হয়ে পড়লে আমার উপর যে আমাকে ছাড়া তার চলতো না, এই আর কি। তাই জন্যে আমি আমার বাবার নিন্দা সহ্য করতে পারিনি। আমার বাবা আমার কাছে খুব ভালো মানুষ ছিল। তুই জানিস এমন এখনো আমি মাঝে মধ্যে ছাদে যাই, ছাদে গিয়ে যখন বড় তারাটা দেখি তখন ও বাবা বলে চিৎকার করি আমি। তখন আমাকে মনে বলতো আমার বাবা আমার ডাকে সাড়া দিয়েছে, আমার বাবা আমার কথা শুনতে পাচ্ছে। আমি জানি না পাচ্ছে কি পাচ্ছে না, কিন্তু আমার মনে হয় আমার বাবা আমার কথা ঠিক শুনতে পাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছে। অন্তর থেকে যদি বাবাকে ডাকো, বাবা নিশ্চয়ই সাড়া দেবে গো পুতুলদি। বাবা শুনতেও পায় জানো তো। এই যে দেখো তুমি এত ভালো গান গাও, তার মধ্যেও কিন্তু তোমার বাবা আছে। এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এর মধ্যেও তোমার বাবা আছে। আর এই যে মাকে তুমি সবসময় বুড়ি বুড়ি বলো, রাগ করো, মুখ ঝুঁক করো, কিন্তু তারপর মা ছাড়া তো তোমার চলেও না, সেখানেও তোমার বাবা আছে। এই যে তুমি তোমার ভাইদের ওপর এত রাগারাগি করো, অশান্তি করলে তুমি তো রেগে যাও, তার মধ্যেও তোমার বাবা আছেন। একটা কথা মনে রেখো, তুমি যা করছো সেই সব তোমার বাবা তোমাকে শিখিয়ে দিচ্ছেন। বাবা মার আশীর্বাদ তো কখনো বৃথা যায় না, বুঝেছো? ও বৌমা কি হলো বলো দেখি। আমার এই মাঝে মাঝে আমার কেমন ছোটটি হয়ে যেতে ইচ্ছে করে গো। কেন বলো দেখি? ওই যে যখন বাবাকে স্বপ্নে দেখি না, তখন কিরম মনে হয় যে আমি যেন আবার সেই বাবার সেই ছোট্ট মধুটি হয়ে গেছি, আর বাবার হাতটা ধরে ছুটতে ছুটতে বিন্নি ধানের মাঠ পেরিয়ে সেইখানে যেখানে ওই পানসি নৌকো বাঁধা থেকে গো, সেই নৌকোয় উঠে বাবা আমাকে ওই নদীর ওপারে মেলা দেখাতে নিয়ে যেতে। কত রকমের মেলা, রাসের মেলা, যাত্রা পালা হতো, শোনাতে নিয়ে যেতে। আমি, বাবা তো বড় মানুষ, আগে আগে চলতেন, আর আমি তার সঙ্গে পাল্লা দিতে পারতুম না। আমি লাফিয়ে 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 তাকে ধরার, তার সঙ্গে সঙ্গে সমান তালে হাঁটার চেষ্টা করতাম। ওই ছবিখানা কেমন একটা অক্ষয় হয়ে আছে আমার মনে। মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখলে যে আমার বাবার হাতটা ধরে ছুটে ছুটে সেই ছোট্ট মধুটি হয়ে বিন্নি ধানের মাঠের উপর দিয়ে পেরিয়ে যায়। মনে হয় বলি, ও বাবা তোমাকে আমার বাবা বলে বাড়ি ডাকতে ইচ্ছে করছে গো বাবা, আমি তোমাকে বাবা বলে ডাকতে চাই। বলে জানো বাবা,
তোমার কুকুর সকলের কাছে এখন বড় হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তোমার কাছে তোমার কুকুর ঠিক তেমনই আছে। বলবো, আমি জানতে চাইবো যে তুমি তোমার কুকুর হাত ধরে আবার সেই বিন্নি ধানের মাঠ পেরোবে কিনে বলো, আবার সেই পানসি চড়ে নদী পেরোবে কিনে বলো, আমাকে যাত্রা দেখাতে নিয়ে যাবে কিনে বলো, পুতুল কিনে দেবে কিনে বলো, বলো না বাবা, বলো বলো। আমরা তো শহরে থেকেছি, এই পুজোর সময় বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত জানো তো, জামা কিনতে, জুতোর দোকানে। আর এই যখন নতুন ক্লাসে উঠতাম, বুক লিস্ট যখন বেরোতো, বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত বইয়ের দোকানে। আর ওই বইয়ের দোকানের পাশেই না একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমাকে রসগোল্লা কিনে দিত। আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে রসগোল্লা খেতাম। বাবার হাত ধরে যেন কত ঠাকুর দেখেছি। তবে হ্যাঁ, বাড়িতে এসে কাজ ছিল, কিন্তু ওই কি কি ঠাকুর দেখেছি, কোথায় কটা ঠাকুর দেখেছি, সব লিস্ট তৈরি করে রাখতাম। বাবা তারপর আমাকে নিয়ে বসতো, আমাকে জিজ্ঞেস করতো, বলো তো মা, ওই ঠাকুরের মুখটা কেমন ছিল, বলো তো তুমি কটা ঠাকুর দেখলে। সব হিসেব করে রাখতাম, বাবা জিজ্ঞেস করতো আর বাবাকে বলতাম। আর আমার বাবা কি করতে জানিস, আমি তো খুব জায়গাতে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আমার বাবা না এতগুলো গজা নিয়ে আসতো আমার জন্য, এতগুলো গজা নিয়ে এসে বলতো, এম্মা এদিকে এদিকে এই নে গজা গজা খা, চুপচুপি খেয়ে নে, আমি তোকে রোজ একটা করে গজা দেবো। হ্যাঁ, তোর মা তোর দেখলে তোকে বকাবকি করবে, তোকে লুকিয়ে লুকিয়ে গজা দেবো, তুই খাবি। হ্যাঁ, এখন তো বাবা চলে গেছে, আমাকে কেউ রোজ গজাও খাওয়ায় নে। এ আবার কি এমন ব্যাপার বলো তো, সামান্য তো গজা, এর জন্য কাঁদতে আছে? সামান্য গজা না, ওটা সামান্য নয়, ওই গজাটার মধ্যে না আমার বাবার হাত ছিল, আমার বাবার হাতে ছোঁয়া ছিল গজাটার মধ্যে। ওই গজাটা আমার কাছে অনেক প্রিয়। ঠিক বলেছো পুতুল দি, একদম ঠিক বলেছো। আমি ভুল বলে ফেলেছি জানো তো, সত্যি গো। বাবার কিনে দেবো একটা ছোট নকুল দানা হোক, বাতাসা হোক, গুজিয়া হোক, সেটাই অনেক বড়, কারণ ওটা যে বাবার কিনে দেওয়া, বাবার দেওয়া। তুমি ঠিক বলেছো, আর কখনো এমন ভুল হবে না। ও বৌমা, কাঁদে নে, অত কান্তি হয় না। দেখো দেখি, আমরা তিন বয়সে তিনজন বসে বসে নিজেদের বাপের কথা বলছি আর কেঁদে যাচ্ছি, কেঁদে যাচ্ছি। বৌমা, আচ্ছা শোনো, আর দেরি করা যাবে না। হ্যাঁ, বিকেল বিকেল বেরিয়ে পড়বো, চলো। তোমার বাপের বাড়ি গো, তোমার বাপের বাড়ি যেতে হবে। এই যে বলি, তোমাকে তো যেতে হবে আমার সঙ্গে। তুমি ছাড়া তোমার বাপের বাড়ি আমি কি করে যাই বলো? তাছাড়া রাগ মান সেসব যাই করো না কেন, কিন্তু দেখো বলি, তোমার মা, তেনার প্রতি তো তোমার একটা কর্তব্য আছে নাকি বলো? নেই? তোমার বাপ নেই, সে মানুষটার কতখানি কষ্ট বলো দেখি। তো তুমি মেয়ে হয়ে এটুকু কর্তব্য তার প্রতি করবে, সেটা কি তিনি আশা করতে পারেন না? যেতে হবে, যেতে হবে বৌমা, না বলা চলবে না। চলো চলো চলো, আর দেরি করো না। আর আমি তুমি আর কি করবে? তুমি যে আমার নেজ ধরবে সে তো আমি জানি মা। চলো, যাবে যখন চলো, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে, কেমন? 3টের মধ্যে বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, চলো। কিন্তু তার মধ্যে যে তোমার ছেলেরা ফিরে আসবে,
আসুক, ফিরে আসবে, চাবি তাদের কাছে আছে, তারা থাকবে তাদের মতন, আমাদের কি? ও কি কথা? তারা প্রত্যেক দিন বেরোবে আর আমরা একদিনও বেরোতে পারবো না, এমন কি লেখা আছে নাকি কোথাও? আস্তে দাও, চলো বৌমা, আর কথা বলে সময় নষ্ট করে না, দেরি হয়ে যাবে, এরপরে অনেক অনেক কাজ আছে কিন্তু। আর বসে থাকুন, এগুলো সব থাক এখানে, হ্যাঁ? বেরোবার সময় নিতে ভুলো না কিন্তু। মা এসো এসো, বড় বৌদি ভালো আছো? মা এসো। কি ব্যাপার, তুমি হঠাৎ? ঠিক দেখছি তো নিজের চোখে। ও কি কথা? হ্যাঁ, বলি এতদিন মেয়েটা তোমাদের বাড়িতে আসে নে, তোমরাও তো কেউ যাও নে তার খোঁজ নিতে, সে কেমন আছে না আছে। তাহলে এখন এসেছে আর বিধি বিধি কথা কইছো? তা নয় মাসিমা, আমরা তো জেনেছি আপনার বৌমা এখানে এসেছিল বন্ধুর বোনের বিয়েতে, আনন্দ ফুর্তি করেছে, কিন্তু আমাদের বাড়িতে আসেনি। এসব কথা তো আর চাপা থাকে না, তাই না? দেখো, আমি না কোনো কিছুই গোপন করিনি, তাই তুমি যদি মনে করে থাকো যে আমার শাশুড়ি মাকে এই কথাটা বলে তুমি আমায় কেস খাওয়াবে, তাহলে তোমাকে বলে রাখি, আমার শাশুড়ি মা সব জানেন। শাশুড়ি মাকে বলেই আমি এসেছিলাম। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে আসবো না বলে আমি আসিনি, এর মধ্যে আর বেশি কি আছে?